নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধুমাত্র ভারতের নয়, গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা কথা বলবো ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে ভারতের পার্মানেন্ট সিট এবং সেই ভেটো পাওয়ার নিয়ে, যার জন্য ভারত গত ৭৫ বছর ধরে সংগ্রাম করে আসছে। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। আজ ভারত আর আবেদনকারীর ভূমিকায় নেই। আজ ভারত নিজের ভাগ্য নিজের লেখার জন্য প্রস্তুত। আজ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এমন এক জিওপলিটিক্যাল চাল দেওয়া হয়েছে যা ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজ আমরা জানব কিভাবে ভারত নিজের গ্লোবাল সাউথের শক্তিকে ব্যবহার করে আমেরিকার মতো সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ জানাচ্ছে, কেন তার চিরশত্রু চীন আজ তাকে সমর্থন করতে বাধ্য হচ্ছে, এবং কিভাবে ভারত নিজের একটি সমান্তরাল ইউনাইটেড নেশনস তৈরির হুঁশিয়ারি দিচ্ছে। এই কাহিনী কোনো সাধারণ কূটনৈতিক আলোচনার কাহিনী নয়, এটা হলো এক নতুন বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডার তৈরির কাহিনী, যেখানে ভারত তার সঠিক স্থান ফিরে পেতে চলেছে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আজকের এই এপিসোড আপনার ভারতের প্রতি ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে। বন্ধুরা, সবার আগে আমাদের বুঝতে হবে যে এই ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ আসলে কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে বিজয়ী দেশগুলো মিলে এই সংস্থাটি তৈরি করেছিল, যাতে ভবিষ্যতে আর কোনো বিশ্বযুদ্ধ না হয়। এর সবচেয়ে শক্তিশালী অংশ হলো সিকিউরিটি কাউন্সিলস, যেখানে 5টি দেশ আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্স পার্মানেন্ট মেম্বার হিসেবে বসে আছে। আর এদের হাতে রয়েছে ভেটো পাওয়ার, অর্থাৎ এমন এক ক্ষমতা যা দিয়ে এই 5টি দেশের যে কোনো দেশ গোটা বিশ্বের আনা যে কোনো প্রস্তাবকে একাই আটকে দিতে পারে। ভাবতে পারছেন, 80 বছর আগের পৃথিবীর ক্ষমতার সমীকরণ অনুযায়ী তৈরি এই ব্যবস্থা আজও চলছে। আজ ব্রিটেন এবং ফ্রান্স বিশ্বশক্তি হিসেবে তাদের পুরনো গৌরব হারিয়েছে। রাশিয়ার অর্থনীতি জার্মানির থেকেও ছোট, কিন্তু তারা আজও বিশ্বের ভাগ্য নির্ধারণ করছে। অন্যদিকে ভারত, যা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, তার কোনো স্থায়ী আসন নেই। আফ্রিকার কোনো দেশের প্রতিনিধিত্ব নেই। ল্যাটিন আমেরিকার কোনো দেশের প্রতিনিধিত্ব নেই। এই কারণেই আজ ইউনাইটেড নেশনস একটি এলিট ক্লাব হয়ে উঠেছে, যেখানে পশ্চিমী দেশগুলোর স্বার্থই শেষ কথা। ইউক্রেন যুদ্ধ হোক বা সিরিয়ার সংকট, ইউএন কোনো কিছুই থামাতে পারেনি। এটি একটি দন্তহীন বাঘে পরিণত হয়েছে, যা কেবল বিবৃতি দিতে পারে কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারে না। আর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঠিক এই কথাটি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেছেন, দ্য ইউএন হ্যাজ বিকাম রিডান্ডেন্ট। এটি এমন একটি রেড লাইন যা আজ পর্যন্ত কোনো ভারতীয় কূটনীতিক পার করেনি। ভারত বুঝিয়ে দিয়েছে যে এই পুরনো এবং অকেজো ব্যবস্থা আর মেনে নেওয়া হবে না। আপনারা শুনলে অবাক হবেন যে 1950-এর দশকে ভারতকেই এই পার্মানেন্ট সিটের অফার দেওয়া হয়েছিল। তৎকালীন আমেরিকার তরফ থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই সময় হিন্দি চীনি ভাই ভাই নীতির অধীনে চীনের প্রতি বন্ধুত্ব দেখাতে গিয়ে এই প্রস্তাব ফিরিয়ে দেন এবং বলেন যে এই আসন চীনের প্রাপ্য। এটি ছিল ভারতের ইতিহাসের এক অন্যতম বড় জিওপলিটিক্যাল ব্লান্ডার। যে চীনকে আমরা আমাদের আসন ছেড়ে দিয়েছিলাম, সেই চীনই গত কয়েক দশক ধরে বারবার ভেটো পাওয়ার ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। মাসুদ আজহারের মতো সন্ত্রাসবাদীকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার বাধা দিয়েছে। পাকিস্তানের প্রতিটি পদক্ষেপে তাকে সমর্থন করেছে। আমরা যদি এই সুযোগটি নিতাম, তাহলে আজ হয়তো এশিয়ার ইতিহাস, এমনকি বিশ্বের ইতিহাস অন্যরকম হতো। কিন্তু অতীতকে নিয়ে আফসোস করে লাভ নেই। বর্তমান ভারত সেই ভুলের পুনরাবৃত্তি করতে প্রস্তুত নয়। বর্তমান ভারত তার অধিকার বুঝে নিতে প্রস্তুত। আগের সরকারগুলোর নীতি ছিল আবেদন নিবেদন করা, অনুরোধ করা, কিন্তু মোদী সরকার এসে এই নীতি সম্পূর্ণ বদলে দিয়েছে। তাদের নীতি হলো আবেদন নয়, অধিকারের দাবি।
জয়শঙ্কর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে সিকিউরিটি কাউন্সিলে ভারতের অন্তর্ভুক্তি কোনো ফেভার বা দয়া নয়, এটি বিশ্বের বর্তমান বাস্তবতাকে স্বীকার করার একটি প্রয়োজনীয়তা। ভারত আজ বিশ্বের ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর। এই দেশগুলো দীর্ঘদিন ধরে পশ্চিমী দেশগুলোর দ্বারা শোষিত ও অবহেলিত হয়েছে, তাদের কথা শোনার কেউ ছিল না। ভারত আজ সেই 150টিরও বেশি দেশের নেতৃত্ব দিচ্ছে। এই দেশগুলোর কাছে বিপুল প্রাকৃতিক সম্পদ আছে, বিশ্বের বেশিরভাগ জনসংখ্যা আছে এবং এরাই হলো ফিউচার ইকোনমিজ। ভারত এই দেশগুলোকে একত্রিত করে একটি নতুন শক্তি তৈরি করেছে, যা পশ্চিমের G7 দেশগুলোর থেকেও বড়। আর এই শক্তিই হলো ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার। ভারতের এই নেতৃত্বের শুরু কিন্তু হঠাৎ করে হয়নি, এর পেছনে রয়েছে এক দীর্ঘ পরিকল্পনা। যখন কোভিড-19 মহামারীতে গোটা বিশ্ব বিধ্বস্ত, যখন আমেরিকার মতো ধনী দেশগুলোতে লাশের স্তূপ তৈরি হচ্ছে, তখন ভারত কি করেছিল? ভারত আত্মনির্ভরতার পথে হেঁটে নিজের ভ্যাকসিন তৈরি করেছে। এবং শুধু তাই নয়, ভারত প্রায় 100টিরও বেশি দেশে বিনামূল্যে বা অত্যন্ত কম খরচে কোটি কোটি ভ্যাকসিন পাঠিয়েছে, যার মধ্যে বেশিরভাগই ছিল ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার গরিব দেশ। এই মিশনের নাম ছিল ভ্যাকসিন মৈত্রী। এই পদক্ষেপটি ছিল ভারতের একটি ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক। একদিকে পশ্চিমী দেশগুলো যখন নিজেদের নাগরিকদের বাঁচানোর জন্য ভ্যাকসিন মজুত করছিল, তখন ভারত দেখিয়ে দিয়েছে যে সে শুধু নিজের কথাই ভাবে না, সে গোটা মানবতাকে নিজের পরিবার বলে মনে করে। এই এক চালেই ভারত গ্লোবাল সাউথ দেশগুলোর মন জয় করে নেয়। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর নেতা পাবলিকেলি ভারতের প্রশংসা করে বলেন, ভারতই হলো আসল লিডার, মোদি একজন সত্যিকারের রাষ্ট্রনেতা। পশ্চিমারা শুধু নিজের স্বার্থ বোঝে। আর এর ফল কি হয়েছে? আজ বিশ্বের 146টি দেশ লিখিতভাবে ইউএনএসসিতে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করছে। এই বিপুল সমর্থনকে অগ্রাহ্য করার ক্ষমতা আজ কারোর নেই। এখন প্রশ্ন হলো, যদি 146টি দেশ আমাদের সমর্থন করে, তাহলে আটকাচ্ছে কে? আপনাদের মনে হতে পারে পাকিস্তান বা তুরস্ক বা হয়তো চীন, কিন্তু আসল উত্তরটা আপনাকে চমকে দেবে। পাকিস্তান বা তুরস্ক আন্তর্জাতিক মহলে অপ্রাসঙ্গিক, তাদের কথায় কিচ্ছু যায় আসে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, চীনও এই মুহূর্তে ভারতের বিরোধিতা করছে না, বরং একটি নীরব সমর্থন জানাচ্ছে। তাহলে আসল বাধাটা আসছে কোথা থেকে? জয়শঙ্কর এবার নাম করেই বলেছেন, সেই দেশটি হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হ্যাঁ, যে আমেরিকাকে আমরা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার বলে মনে করি, সেই আমেরিকার ডিপ স্টেট বা গভীর ষড়যন্ত্রই চায় না যে ভারত ভেটো পাওয়ার পেয়ে তাদের সমকক্ষ হয়ে উঠুক। এর কারণটা খুব সহজ। আমেরিকা জানে যে P5 এর বাকি দেশগুলো যেমন ফ্রান্স, ব্রিটেন, এদের অর্থনীতি ভেঙে পড়েছে, যারা আমেরিকার সামনে দাঁড়ানোর সাহস রাখে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে দুর্বল। চীন অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে জর্জরিত। একমাত্র ভারতই হলো সেই রাইজিং পাওয়ার, যার অর্থনীতি দ্রুত গতিতে বাড়ছে এবং যার একটি স্বাধীন বিদেশ নীতি রয়েছে। আমেরিকা ভয় পায় যে ভারত যদি ভেটো পাওয়ার পেয়ে যায়, তাহলে সে এমন বিষয়গুলো ওঠাবে যা গ্লোবাল সাউথের স্বার্থে, যা আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ করবে। ভারত পরিবেশ, বাণিজ্য এবং আন্তর্জাতিক আইন নিয়ে এমন প্রশ্ন তুলবে যা আমেরিকার স্বার্থের পরিপন্থী। তাই তারা মুখে ভারতের বন্ধুত্বের কথা বললেও পর্দার আড়ালে ভারতের পথ আটকাতে চায়। তাদের সাম্রাজ্য বা এম্পায়ার আজ ভেঙে পড়ছে। তাদের অর্থনীতি বিপুল ঋণের বোঝায় চাপা পড়েছে। তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের সেনা ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছে। এই অবস্থায় তারা কোনোভাবেই চাইবে না যে তাদের জায়গায় অন্য কোনো শক্তি উঠে আসুক। তাহলে চীন কেন সমর্থন করছে? কারণ চীনের অর্থনীতি আজ খাদের কিনারায়। তাদের রিয়েল এস্টেট বাজার ভেঙে পড়েছে। 40%-রও বেশি যুবক বেকার। এই অবস্থায় তাদের ভারতের বিশাল বাজারকে খুব প্রয়োজন। আমরা বিশ্বের বৃহত্তম কনজিউমার মার্কেট। চীন জানে যে ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো না রাখলে তাদের অর্থনীতিকে বাঁচানো সম্ভব নয়। তাই তারা সীমান্তে উত্তেজনা কমিয়েছে, ভারতীয় কোম্পানিগুলোকে তাদের দেশে কাজ করার সুযোগ দিচ্ছে। এটা কোনো বন্ধুত্ব নয়, এটা হলো চীনের বাধ্যবাধকতা। তারা জানে যে ভারতীয়দের মেধা এবং তাদের পয়সা একসাথে মিললে একটি নতুন শক্তির জন্ম হবে, যা আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে।
এক কথায় আমেরিকার ভয় এবং চীনের প্রয়োজন, এই দুয়ের মাঝখানে ভারত আজ এক সুবিধাজনক অবস্থানে রয়েছে। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করছেন এস জয়শঙ্কর। তিনি ইউএনে দাঁড়িয়ে এক ঐতিহাসিক চাল দিয়েছেন। তিনি বলেছেন, যদি আপনারা সময়ের সাথে নিজেদের বদলাতে না পারেন, যদি ভারতকে তার সঠিক জায়গা দিতে না পারেন, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা এই সংস্থা ছেড়ে বেরিয়ে যেতে প্রস্তুত এবং আমরা আমাদের নিজস্ব একটি গ্লোবাল সাউথ ফোরাম তৈরি করব। এই একটি বিবৃতিতেই ইউএনের অভ্যন্তরে ভূমিকম্প এসে গেছে। ভাবুন, বিসিসিআই যদি আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়, তাহলে আইসিসির অস্তিত্বই সংকটে পড়বে। কারণ ক্রিকেট বিশ্বের টাকা এবং ক্ষমতা দুটোই বিসিসিআইয়ের হাতে। ঠিক একইভাবে ভারত যদি 150টি দেশকে নিয়ে একটি আলাদা মঞ্চ তৈরি করে, যেখানে বিশ্বের অর্থনীতি, জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদের সিংহভাগ থাকবে, তাহলে নিউ ইয়র্কে বসে থাকা ইউএন একটি ইউজলেস সংস্থায় পরিণত হবে। আর ভারত যে শুধু কথায় বিশ্বাসী নয়, তার প্রমাণও দিয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে আমেরিকার নাকের ডগায় ইউএন অফিসের ভেতরেই ভারত ব্রিক্স দেশগুলোর একটি মিটিং আয়োজন করে। আমেরিকার আপত্তি করা সত্ত্বেও ভারত দেখিয়ে দিয়েছে যে তারা যা করার সিদ্ধান্ত নিয়েছে তা তারা করেই ছাড়বে। এই দেশগুলো আজ ডলারাইজেশন বা ডলারের আধিপত্য কমানোর জন্য কাজ করছে, যা আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি এক নতুন শব্দবন্ধ ব্যবহার করেছে, জিপিএস। কিন্তু এটা আপনার গাড়ির গ্লোবাল পজিশনিং সিস্টেম নয়। এই পুরো কথাটার অর্থ হলো গ্লোবাল পাওয়ার শিফট। ক্ষমতা আজ পশ্চিম থেকে পূর্বের দিকে সরে আসছে। একবিংশ শতাব্দী এশিয়ার শতাব্দী, আর এই নতুন এশিয়ার নেতৃত্ব দেবে ভারত। ভারত একটি সুপার পাওয়ার হতে চায় না যা অন্য দেশকে নিয়ন্ত্রণ করবে। ভারত একটি গ্লোবাল পাওয়ার হতে চায় যা নিজের শক্তি ব্যবহার করে গোটা বিশ্বের কল্যাণ করবে, যেমনটা আমরা কোভিড-19 সময় করে দেখিয়েছি। অনেক বিশেষজ্ঞ ভবিষ্যৎবাণী করছেন যে 2029 সালের মধ্যে ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক থেকে সরে এসে ভারতের মুম্বাইতে স্থাপিত হবে। যা আজ অসম্ভব বলে মনে হচ্ছে, কাল তা বাস্তব হতে চলেছে। কারণ এটা এক উদীয়মান ভারতের সময়। এই সূর্যোদয়কে আর কেউ আটকাতে পারে না। বন্ধুরা, আজ ভারত এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমরা আর বিশ্বের নিয়ম মেনে চলব না, আমরা বিশ্বের জন্য নতুন নিয়ম তৈরি করব। আমাদের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় যুব শক্তি, আমাদের রয়েছে হাজার হাজার বছরের পুরনো সভ্যতা এবং আমাদের রয়েছে এক শক্তিশালী নেতৃত্ব। ভারতের এই উত্থান কোনো একটি সরকারের সাফল্য নয়, এটি 140 কোটি ভারতবাসীর সম্মিলিত ইচ্ছাশক্তির প্রতিফলন। আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনব এবং বিশ্বমঞ্চে ভারতের স্থান পুনরুদ্ধার করব। আজকের এই আলোচনা আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি কি মনে করেন ভারতের ইউএন ছেড়ে দেওয়ার হুমকি সঠিক? আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই এক নতুন এবং শক্তিশালী ভারতের এই কাহিনী জানতে পারে। অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।